কংসাবতী নদের তীরে একটি প্রাচীন জনপদের একটি মন্দির গ্রাম পাথরা, যে গ্রামে ছড়িয়ে আছে প্রাচীন ইতিহাসের বহু আলামত। যে গ্রামে আসলেই আপনি দেখতে পাবেন প্রাচীন জৈন ও বৌদ্ধ মন্দির ভাস্কর্যের এক প্রাচীন মেলবন্ধন। সমৃদ্ধ পোড়ামাটির শিল্পকর্ম সহ 34টি জরাজীর্ণ মন্দিরে ছিল কৃষ্ণ, বিষ্ণু এবং শিব ইত্যাদি দেবতার বাস। গ্রামের ভেতরে রয়েছে বন্দ্যোপাধ্যায়দের রেখে যাওয়া ইতিহাসের সাক্ষী কাছারি বাড়ি, রাসমঞ্চ ও পঞ্চরত্ন মন্দির। কালের সাক্ষী এই সমস্ত স্থাপত্যের কিছু বর্ণনা শুনব ছোট্ট পায়েলের মুখে। এটা জমিদার বাড়ি, 4 ভাগের 3 ভাগ নষ্ট হয়ে গেছে। আর ওখানে রথের সারথ। আর সবশেষে কাঁসাই নদে নৌকা ভ্রমণ, যা আপনার একদিনের পাথরা ভ্রমণকে সার্থক করার জন্য যথেষ্ট। চলুন তাহলে বেরিয়ে আসি পাহাড়ি প্রতীকের আজকের নিবেদন মন্দির নগরী পাথরায়। গুড মর্নিং। সকালটা সবে মাত্র শুরু হয়েছে। ঘড়িতে এখন বাজে সকাল 7:30, আর আমি রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। আর আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া মেদিনীপুর লোকাল। নির্ধারিত সময় 8:05 হাওড়া থেকে ছেড়ে আসবে মেদিনীপুর লোকাল, সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছাবে 8:36। আর এখন আমি যাব টিকিট কাটতে। বাকি কথা টিকিট কেটে বলছি। আজকে আমাদের এই জার্নিতে আমরা আজকে কভার করব টোটাল 117 কিলোমিটার। তার মধ্যে থাকছে 30টা হল্ট। যদি খড়গপুর নেমে যাই তাহলে হবে 27টা হল্ট। প্রায় নির্দিষ্ট সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো সাঁতরাগাছি স্টেশনে। ট্রেনের ভেতরকার হকারদের খাদ্য সামগ্রী দেখতে দেখতে এগিয়ে চললাম নির্দিষ্ট গন্তব্যের দিকে। কমলা কত করে কাকা? আচ্ছা। মেদিনীপুর পৌঁছাতে লোকাল ট্রেনে সময় লাগে 3 ঘন্টা মতো। আবার আপনারা চাইলে এক্সপ্রেস ট্রেনগুলিতেও আসতে পারেন। সেক্ষেত্রে খড়গপুর স্টেশনে নামাটাই বেশি শ্রেয় বলে মনে হয়। এই ট্রেনগুলির মধ্যে কয়েকটি ট্রেন হলো রূপসী বাংলা, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, সমরসতা এক্সপ্রেস ইত্যাদি। মেদিনীপুর থেকে পাথরার দূরত্ব সড়কপথে মোটামুটি 13 কিলোমিটারের মতো। কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুর সড়ক পথে দূরত্ব প্রায় 132 কিলোমিটার। কলকাতা থেকে NH6 হয়ে বাস অথবা গাড়িতে সময় লাগে 3 ঘন্টা মতো পশ্চিম মেদিনীপুর পৌঁছতে। মেদিনীপুর থেকে পাথরার দূরত্ব ওই আগেই যা বলেছি 13 কিলোমিটারের মতো। তবে যাই হোক, আমাদের ট্রেন এখন ছুটে চলেছে রূপনারায়ণ নদীর উপর দিয়ে। এই যে ব্রিজটি দেখা যাচ্ছে এটি হলো কোলাঘাট ব্রিজ। এটি হচ্ছে ট্রেনের পথ, আর ওপাশে যে ব্রিজটি দেখা যাচ্ছে সেই ব্রিজটি হচ্ছে সড়ক পথ। ট্রেনের ভেতর থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। এরপরে কোলাঘাট স্টেশন। এদের সবাইকে পিছনে ফেলে এখন আমাদের গন্তব্য খড়গপুর। প্রায় 3 ঘন্টা জার্নি শেষে আমরা এখন এসে পৌঁছালাম খড়গপুর স্টেশনে। খড়গপুর থেকে পাথরার দূরত্ব মোটামুটি 13 কিলোমিটার। এই রাস্তাটা আমাদের হয়তো এখান থেকে টোটো নিয়ে যেতে হবে। তবে সবার আগে যেটা করতে হবে, মামাকে খুঁজতে হবে, মামা কোথায় আছে। তারপরে এখান থেকে টোটো নিয়ে আমরা পাথরার দিকে রওনা হব। এই যে এসে গেছি, ইডলি নিয়ে বসেছে আমার জন্য। ইডলি এখন ইডলি খাওয়া শেষ, ইঞ্জিনে তেল ভরা হয়ে গেছে। এবার আমরা যাব আমতলার উদ্দেশ্যে। আমতলা থেকে হাতিহলকা থেকে তারপরে পাথরা। অটো অথবা বাস, এই দুটোই যায়। এখান থেকে কি পাওয়া যায় সেটা দেখা যায়। আপনারা যদি কেউ সরাসরি পাথরা আসতে চান তাহলে খড়গপুর থেকে সরাসরি একটা অটো বুক করে ডাইরেক্ট পাথরা যেতে পারেন। আমাদের মতো কিন্তু ট্রেক জার্নি করার দরকার নেই। ডিজেল চালিত অটো নিয়ে এবার আমরা চললাম পাথরা গ্রামের অন্দরে। বাংলার মন্দির নগরীর নাম মনে আসলে সবার আগে যে নামটি মনে আসে তা হলো বিষ্ণুপুর ও বর্ধমানের কালনা। এই জায়গাগুলিতে যোগাযোগ বেশ সহজ, তাই সহজে এই জায়গাগুলি প্রথম সারিতে জায়গা পেয়েছে। তবে এই সবের মধ্যেও
মন্দিরময় পাথরা একটি আলাদা স্থান করে নিয়েছে। কালনা টেরাকোটা এবং বিষ্ণুপুরের মন্দিরগুলি যদি মাকড়া পাথরের জন্য বিখ্যাত হয়, তাহলে পাথরা বিখ্যাত মন্দির বৈচিত্র্যের কারণে। ছোট্ট এই মন্দির কমপ্লেক্সগুলিতে বাংলার চালা, রত্ন, দালান, দেউল ইত্যাদি রীতির মন্দির দেখতে পাওয়া যায়। তবে যুগ যুগ ধরে রক্ষণাবেক্ষণের অভাবে অনেক মন্দিরই ধ্বংস হয়ে গেছে। তবে পাথরা গ্রামে ঠিক কতগুলো মন্দির ছিল তা জানা যায় না। তবে বর্তমানে 34টি মন্দির ভগ্নপ্রায় অবস্থায় তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। যার অদম্য প্রচেষ্টায় মন্দিরগুলি আজ টিকে রয়েছে, সেই মানুষটি হলেন মোহাম্মদ ইয়াসিন পাঠান। এবার জেনে নেওয়া যাক পাথরার মন্দির তৈরির কিছু ইতিহাস। পাথরার ইতিহাস মোটামুটি দুভাগে বিভক্ত, একটি পাথরা নামকরণের আগে এবং নামকরণের পরে। তবে প্রত্নতাত্ত্বিক যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে তাতে বোঝা যায় গ্রামটি বহু প্রাচীন। তারাপদ সাঁতরা তার লেখনীতে উল্লেখ করেছেন, এই গ্রাম থেকে পাওয়া গেছে বিষ্ণু লোকেশ্বর মূর্তি, যা ভাস্কর্যের নিরিখে খ্রিস্টীয় নবম শতকের পুরাবস্তু। বৌদ্ধ দেবতা লোকেশ্বর ও ব্রাহ্মণ দেবতা বিষ্ণু, এই দুয়ের সংমিশ্রণে তৈরি এই মূর্তি। তবে পাথরার মন্দিরগুলিতে ব্রাহ্মণ, জৈন এবং বৌদ্ধ ধর্মীয় ভাস্কর্য দেখতে পাওয়া যায়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে অনেক ইতিহাসবিদের মতে পাথরা তাম্রলিপ্ত বন্দরের পশ্চাৎভূমি ছিল। গুপ্ত যুগে যখন গুরুত্বপূর্ণ বন্দর তাম্রলিপ্ত ছিল, সেই সময় কংসাবতী নদীপথে আগত বিভিন্ন ধর্মীয় ব্যবসায়ী, বণিক এদের দ্বারাই নির্মাণ হয়েছিল এই সমস্ত মন্দিরগুলি। প্রায় 1 দশক আগেও কাঁসাই নদীতে নৌকা চলাচল করত, কিন্তু বর্তমানে এই নদী নাব্যতা হারিয়েছে। বর্তমানে যেখানে মন্দিরগুলি রয়েছে সেখানেই নদীর পাড়ে বসত হাট। এবার আসি পাথরার নামকরণের পরবর্তী ইতিহাসে। 17 এবং 18 শতকে আগমন ঘটে ঘোষাল পরিবারের, অথবা নাইবি পদবী মজুমদার পরিবারের। এনারাই এখানে জমিদারি লাভ করেন এবং গ্রামে বসতবাড়ি, কাছারি বাড়ি এবং সেই সব মন্দিরগুলি স্থাপন করেন। সে দৃশ্যে পরে আসছি। আগে বলি, সময়টা ছিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব তখন আলীবর্দী খাঁ। সিংহাসনে বসার পরই তিনি হিন্দু এবং মুসলমান নির্বিশেষে সুশিক্ষিত ব্যক্তিদের নিয়ে নায়েব পদে নিযুক্ত করেন। সেই সময় অবিভক্ত মেদিনীপুর জেলার পাথরা রতনচক পরগনার অন্তর্ভুক্ত ছিল। এই রতনচকেই আলীবর্দী খাঁ নায়েব হিসেবে নিযুক্ত করেন উচ্চশিক্ষিত ব্রাহ্মণ বিদ্যানন্দ ঘোষালকে। শুধু বিদ্যানন্দই নয়, নায়েব পদে নিযুক্ত হলেন তার ভাই বিদ্যাধর ঘোষালও। বিদ্যানন্দ ঘোষালের কাজ ছিল পরগনা থেকে খাজনা আদায় করে নবাবের দরবারে পৌঁছে দেওয়া। ধীরে ধীরে বিদ্যানন্দের প্রভাব এবং প্রতিপত্তি ফুলে ফেঁপে ওঠে। এমতো অবস্থায় বিদ্যানন্দের পিতা রাঘবরাম মারা যান। কিছুদিনের জন্য খাজনা পাঠাতে বিলম্ব হয়। এই অবস্থায় বিদ্যানন্দের গুরুদেব এলেন শিষ্যের বসত ভিটেতে। বিদ্যানন্দ তার অর্জিত খাজনা সমস্তটা দিতে চাইলেন তার গুরুদেবকে, কিন্তু তার গুরুদেব রাজি হলেন না। বরঞ্চ তিনি উপদেশ দিলেন খাজনার সমস্ত অর্থ দেবসেবায় নিযুক্ত করার জন্য। কথা মতোই কাজ। খাজনার সমস্ত অর্থে বিদ্যানন্দ মন্দির বানানোর কাজ শুরু করে দিলেন। এদিকে রতনচক পরগনা থেকে খাজনা আসছে না দেখে সৈন্য পাঠান নবাব। সৈন্যরা এসব কাণ্ড কারখানা দেখে বিদ্যানন্দকে মুর্শিদাবাদে বন্দি করে নিয়ে আসে। গ্রামের ঢাক ঢোল পিটিয়ে জানানো হয় বিদ্যানন্দ সমস্ত খাজনা রাজদরবারে পাঠায়নি, তাই শাস্তিস্বরূপ তাকে পাগলা হাতির পায়ের সামনে ফেলে দেওয়া হবে, যাতে পদপিষ্ট হয়ে মারা যায় বিদ্যানন্দ। আদেশস্বরূপ বিদ্যানন্দকে হাত পা বেঁধে মাঠের মধ্যে পাগলা হাতির সামনে ফেলে দেওয়া হয়। কিন্তু পরপর 3 বার চেষ্টাতেও হাতি পা ওঠাতে রাজি হয় না, বরঞ্চ পাশ কাটিয়ে চলে যায়। ঘটনাটি দেখে নবাব বিস্মিত হন। বিদ্যানন্দ তার গুরুদেবের দেওয়া আদেশগুলি নবাবকে জানায়। সমস্ত ঘটনা শুনে নবাব রতনচক পরগনাটি তাকে দান করেন। যে পাগলা হাতির পায়ের তলায় চাপা পড়া থেকে তিনি বেঁচে গেলেন, সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে নাম রাখলেন পাথরা, অর্থাৎ পা থেকে উতরে যাওয়া, যা পরবর্তীকালে নাম রাখা হয় পাথরা। পাথরা গ্রামে এতক্ষণ যে মন্দিরগুলি দেখলেন সেগুলি কিছু অক্ষত অবস্থায় ও কিছু মন্দির ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। মন্দিরগুলি পরিত্যক্ত হওয়ার পেছনে রয়েছে কাঁসাই নদীর করাল গ্রাস। নদীর গতিপ্রবাহ কিছুটা উত্তর দিকে সরে আসায়
দক্ষিণ প্রান্তে বেশিরভাগ মন্দিরই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আবার কিছু মন্দির বাঁধের তলায় চাপা পড়ে সমাধিস্থ হয়েছে। আবার কিছু মন্দির স্থানীয় বাসিন্দাদের চাহিদা মেটাতে গিয়ে ভগ্নস্তূপে পরিণত হয়েছে। আসলে জমিদারি প্রথা বিলোপের পর স্থানীয়রা নিজেদের প্রয়োজনে মন্দিরে ইট খুলে নিয়ে যেতে থাকে। রাতের অন্ধকারে একের পর এক বিগ্রহ পাচার হতে শুরু করে। এমনকি পরবর্তীকালে জমিদারদের বংশধররাও টাকার বিনিময়ে মন্দিরের পাথর বিক্রি করে দেয়। তাই পাত্রার সমস্ত মন্দিরগুলো এখন বিগ্রহ শূন্য। এটা একটা শিব মন্দির। শিব মন্দিরের ভেতরে শিব ঠাকুরের বেদিটা রয়েছে, কিন্তু শিব ঠাকুর নেই। শিব ঠাকুরের বেদিটা ওইখানে দেখা যাচ্ছে, গেট বন্ধ, তালা বন্ধ, সব কিছুই বন্ধ। কাউকে ভেতরে প্রবেশ করার পারমিশন নেই, আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না। তাও ভেতর থেকে উঁকি মেরে যতটুকু দেখা যাচ্ছে, ওখানে একটা বেদি রয়েছে। ওই বেদিটার মধ্যে শিব ঠাকুর ছিল, শিবলিঙ্গ ছিল, কিন্তু বর্তমানে নেই, কোথাও যেন ভ্যানিশ হয়ে যাচ্ছে। কাঁসাই নদীর তীরবর্তী মন্দিরগুলি দেখে এবার আমাদের গ্রামের ভেতরে বন্দ্যোপাধ্যায়দের আরও কিছু স্থাপত্য ঘুরে দেখার পালা। সেটা দেখতে গিয়ে দেখা হলো ছোট্ট পায়েলের সাথে। গ্রাম ঘুরতে এসে আমরা পাথরা গ্রাম, ওইদিকে পাথরাটা ঘুরে এসে আমরা এখানে আসলাম বন্দ্যোপাধ্যায়দের জমিদার বাড়ি এবং এখানকার মন্দির, রাস মন্দির আর এখানকার জমিদার বাড়ি, শিব মন্দির, এইসবগুলো দেখার জন্য এখানে এসেছি। তা এইখানে এসে আমাদের সঙ্গে পরিচয় হয়েছে আমাদের ছোট্ট গাইডের। তোর নাম কি? পায়েল দোলই। পায়েল দোলইয়ের মুখে আমরা সমস্ত এই জায়গাটা ঘুরে দেখব এবং তার বর্ণনাটা শুনবো। আপনারাও শুনুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। মনে তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4। কোন স্কুল? পাথরা প্রাথমিক বিদ্যালয়। পাথরা প্রাথমিক বিদ্যালয়ে ও পড়ে, ক্লাস 4 এর স্টুডেন্ট। এই সমস্ত জায়গাটা পুঙ্খানুপুঙ্খভাবে ও বুঝিয়ে দেবে, কত সুন্দর বোঝাবে, আপনারা ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাবেন। আসলে ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা শিব মন্দির, প্রতিটাই দুটো করে শিবলিঙ্গ আছে কুষ্টি পাথরে। আচ্ছা, আর প্রত্যেকদিন পুজো হয়। এটা লাঠি আর ওটা বন্ধুধারী, লাস্টে একটা তলোয়ার। কোনে এটা সিংহের মুন্ডু, ওটা জিলাপির পাত, লাস্টে একটা হাতের মুন্ডু। আর মাঝের মন্দিরে এদিকে আছে দেখো। এটা তো বন্দুক, ওটা লাঠি। এটা যেখানে মা ছেলে কোলে করে রয়েছে, কেউ আসছে নাকি দেখছে, মায়ের মুন্ডু নেই, ছেলের মুন্ডু নেই। কি আরেকবার বল, এটা কি? মা ছেলে কোলে করে রয়েছে, কেউ আসছে নাকি দেখছে, মায়ের মুন্ডু নেই, ছেলের মুন্ডু নেই, মাথায় হীরা মুক্তা ছড়িয়ে গেছে। আগেকার দিনে যারা জাগলি ছিল, মেয়েদিকে লুটঘাট করে নিয়ে যেত, আছে না চলে গেছে, সেইটাই দেখছে মা ছেলে মিলে। যে মূর্তিগুলো এতক্ষণ দেখলেন, সেই মূর্তিগুলি হলো বন্দ্যোপাধ্যায়দের 3টি পূর্ববঙ্গী পঞ্চরত্ন মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে কোষ্টি পাথরের শিবলিঙ্গ। তবে বন্দ্যোপাধ্যায়দের মন্দিরগুলি আকৃষ্ট করে একটি কারণে, সেই কারণটা হলো মন্দিরের দ্বারপাশে পোড়ামাটির দ্বারপাল মূর্তির কারণে। প্রতিটা মন্দিরে রয়েছে 2টি করে দ্বারপাল। দ্বারপালেও রয়েছে বৈচিত্র্য। উত্তর দিকে যে দ্বারপাল 2টি রয়েছে, তার হাতে রয়েছে লাঠি, মধ্যে বন্দুক ও শেষের মন্দিরে রয়েছে তলোয়ার। তবে বর্তমানে মূর্তিগুলি আজ অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এবার আমরা চললাম বন্দ্যোপাধ্যায়দের জমিদার বাড়ির দিকে। পাথরার জমিদারি শুরু হয় বিদ্যানন্দ ঘোষালের হাত ধরে। পরবর্তীকালে বিদ্যানন্দের মৃত্যুর পর তার পুত্র রত্নেশ্বর পাথরার জমিদার হন। কিন্তু নবাবের দেওয়া উপাধিতে ঘোষাল পদবি পরিবর্তন হয় মজুমদার পদবিতে। প্রায় 6 পুরুষ মজুমদার বংশ পাথরায় জমিদারি চালায়। পরবর্তীকালে মজুমদার বংশে আর কোনো উত্তরাধিকারী না থাকায় জমিদারি হস্তান্তর হয় তাদের দৌহিত্র বন্দ্যোপাধ্যায় বংশে। কারণ বন্দ্যোপাধ্যায় বংশের সাথে মজুমদার বংশের কোনো এক কন্যার বিবাহ হয়। পুনরায় বন্দ্যোপাধ্যায় বংশে কোনো উত্তরসূরি না থাকায় জমিদারি হস্তান্তর হয় বন্দ্যোপাধ্যায়দের দৌহিত্র মুখোপাধ্যায় বংশে। আবার পরবর্তীকালে এই মুখোপাধ্যায় পরিবারেও কোনো উত্তরসূরি না থাকায় সর্বশেষ জমিদারি হস্তান্তর হয় ভট্টাচার্য পরিবারে। তবে পাথরার মন্দিরগুলি ধ্বংসের পেছনে এই জমিদারি দৌহিত্র পরোক্ষভাবে দায়ী। এছাড়া যদি পাথরার সুখ্যাতি অবনমনের কথা বলি, তাহলে আসবে সেই সময়কার প্লেগ মহামারী।
যা গ্রামকে শ্মশানে পরিণত করে। যে পাত্রা একসময় নীল চাষ, রেশম চাষে সুখ্যাতি অর্জন করেছিল, কালের গর্ভে সেই পাত্রা শ্মশানে পরিণত হয়। তবে পাত্রা গ্রামে এখনও মজুমদার, মুখোপাধ্যায়, ভট্টাচার্য, বন্দ্যোপাধ্যায় ইত্যাদি পরিবারের বাস রয়েছে। এটা জমিদার বাড়ি, 4 ভাগের 1 ভাগ 3 ভাগ নষ্ট হয়ে গেছে। আর ওখানে রথের সারথি ঘোড়া থাকতো, চুরিয়ে গেছে। আর ওইখানে রাজারা জল খাবার খেত, এখানে গরিব দুঃখীদের বিচার হতো, আর এখানে খিচুড়ি খাওয়ানো হতো। আর আগেকার কারেন্ট ছিল না বলে এই খোপগুলো নিয়ে পিতলে হুলা জ্বালানো হতো, এই খোপগুলো। আর এদিকে রাজমঞ্চ, শিব মন্দির আছে, আসো এদিকে। আর ওখানে যে এটা দেখালাম সুরঙ্গ আছে, একটা নারদের রাজবাড়ি, একটা নঙ্গল, একটা ধর্মা রাজা পুকুর, আর 3 তলায় ওঠা সিঁড়িও আছে, দেখালাম একটু আগে। আর এখানে একটা শিবলিঙ্গ আছে মুষ্টি পাথরে, জাগরত দিয়ে তাড় দিয়েছে তবে তুলতে পারেন, মুখ দিয়ে রক্ত উঠেছে। বন জঙ্গলে পড়ে আছে, একটা গেট নেই, কিন্তু ঠাকুরটাকে কেউ তুলে নিয়ে যেতে পারে। এই ঠাকুরটাকে কেউ তুলে নিয়ে যেতে পারেনি? না, এই ঠাকুরটা যদি যে বিক্রি করতে পারে, তুলে নিয়ে যে 2-3 কোটি টাকা লাভ আছে, কিন্তু ঠাকুরটাকে কেউ তুলে নিয়ে যেতে পারে না, একটা গেট অবধি। রাজমঞ্চ, রাসলীলা হতো, এই খোপে ঠাকুর ছিল, চলে গেছে। আর নিচেটা আগে করে লালপুরি করেছে, খোপে ঠাকুর ছিল, কিন্তু পায়ের তেলে ভাঙা গেছে, কিন্তু ঠাকুর চুরি হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে ওঠার জন্য শালকাঠের সিঁড়ি ছিল, রাধা কৃষ্ণ সেজে লীলা করা হতো। তবে এখানেও রাসমঞ্চের অবস্থা খুবই জরাজীর্ণ। ওপরে পঙ্খের কাজ অক্ষত অবস্থায় থাকলেও নিচে দ্বারপালগুলির অবস্থা খুবই ভগ্নপ্রায়। পাথরা গ্রাম ঘুরে এবার আমাদের গন্তব্য কংসাবতী নদী। এই সেই কংসাবতী নদী, যে নদীর করাল গ্রাসে নদীগর্ভে তলিয়ে গেছে পাথরার বহু মন্দির স্থাপত্য। নদীতে নৌকা ভ্রমণের লোভ আর সামলাতে পারলাম কই। উঠে পড়লাম একটা নৌকায় মামা ভাগ্নে মিলে। উঠে একটা নতুন অভিজ্ঞতা হলো। এ এক নতুন অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। জিপ লাইনের মতো দড়ি ধরে এপার থেকে ওপার নৌকা পারাপার হচ্ছে। জীবনে এইরকম অভিজ্ঞতা আমার এই প্রথম। তবে মামা এসেছে এর আগে। তবে মামার মুখেই শুনলাম এখানে নাকি এইভাবেই নৌকা পারাপার হয়। তবে ভাইটিকে যখন জিজ্ঞাসা করলাম এই নদীতে জোয়ার ভাটা হয় কিনা, তখন ভাইটি বলল, না, এই নদীতে জোয়ার ভাটা হয় না, তবে বর্ষার সময় এই নদীর রূপ থাকে ভয়াবহ। যে নৌকায় এপার থেকে ওপারে গেলাম, আবার সেই নৌকায় ফিরে এলাম ওপার থেকে এপারে। তবে ফিরে আসার সময় দূর থেকে পাথরার মন্দির দেখতে দেখতে একটা কথাই মনে হচ্ছিল, বাংলার প্রাচীন এই সমস্ত পুরাতত্ত্বগুলিকে যে বা যারা আগামী প্রজন্মের জন্য রক্ষা করেছেন, সেই সমস্ত ইতিহাসবিদ, পুরাতত্ত্ববিদদের জানাই সহস্র প্রণাম। আগামী প্রজন্মের জন্য আপনারাই ইতিহাসের রক্ষাকর্তা। দামোদরের নৌকা চড়া আর কংসাবতীতে নৌকা চড়া, দুটোর মধ্যে আলাদা কি খুঁজে পেলে? ওখানে তো ডাঁট টেনে ছিল, হ্যাঁ, আর এইটা হচ্ছে দড়ি টেনে নদীটা পারাপার। এটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, বলে এটা কোনো জায়গায় পাওয়া যায় না। এটা কিন্তু পাথরায় কংসাবতী নদীর ওপরে অন্য ধরনের আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে। এর আগে ফ্রাইং নদী এতে স্নান করেছি। এতে স্নান করেছো তুমি? হ্যাঁ। এ কোথায় এসেছিলে এর আগে? এই পাথরাতেই এসেছিল। কংসাবতী নদীর তীরে এই পাথরা গ্রামে একটা নতুন হোমস্টে হয়েছে। এই সেই হোমস্টেটা একদম নদীর ধারে, সুন্দর বিপুল একটা প্লেস। আর প্রাকৃতিক সৌন্দর্যটা তো কিছু বলার নেই। আশেপাশে নদীর ধার, আর জানলা খুললেই একদম কংসাবতী নদী। হোমস্টের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পাথরা গ্রাম ঘুরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তবে পরিশেষে একটা কথাই বলার, ভগ্নপ্রায় অবস্থা থেকে যেভাবে স্থাপত্যগুলিকে উদ্ধার করা হয়েছে তার একমাত্র কারিগর মোহাম্মদ ইয়াসিন পাঠান। পাহাড়ি পথিকের তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন স্যার।